প্রবীণ সাংবাদিক, সাবেক সিনিয়র সাংবাদিক, ওয়াশিংটন পোস্ট, নিউ ইয়র্ক টাইমস সহ আরও স্বনামধন্য দেশীয় এবং আন্তর্জাতিক মিডিয়া ব্যক্তিত্ব, বিশিষ্ট লেখক, গবেষক, মিডিয়া আলোচক জনাব আরশাদ মাহমুদ। আমাদের আজকের ক্লাস বলতে এটা একটা সেশন, যেখানে আজকে আলোচনা হবে মূলত সাংবাদিকতার নৈতিকতা, দায়িত্ব, কাজ, এসব বিষয় নিয়ে। আমরা আগেই বলেছি যে আমাদের সাথে আরশাদ মাহমুদ ভাই যুক্ত হবেন। আমাদের আরও যারা শিক্ষার্থী রয়েছেন সবাই এখনও যুক্ত হন নাই, যেহেতু আসলে নির্বাচন পূর্ব সময় এখানে অনেকেই পেশাদার সাংবাদিক রয়েছেন, সে কারণে হয়তো একটু লেট হচ্ছে, বাট আমরা রেকর্ড রাখছি। যারা দেরিতে আসছেন তাদেরকে রেকর্ড প্রোভাইড করা হবে। আমাদের গেস্ট যেহেতু চলে এসেছেন, আমাদের চেষ্টা থাকবে যে 40 মিনিটের মধ্যেই কিন্তু আমাদের আজকের এই সেশন আমরা শেষ করব। দুঃখিত, আমার এখানে বাসার উপরে কাজ চলছে, সে কারণে কিছু নয়েজ হচ্ছে, আমি এক্সট্রিমলি সরি। আমি খুব বেশি সময় নিচ্ছি না, আমি এই পর্যায়ে ক্লোজ দিচ্ছি আমাদের আজকের সেশনের গেস্ট স্পিকার জনাব আরশাদ মাহমুদ। আপনি কন্টিনিউ করতে পারেন। আমাদের এখন আজকে যারা আছেন তাদের সাথে আপনি কোলাবোরেশন করতে পারেন। আমি আপনাকে প্লট দিচ্ছি। জি, আরশাদ মাহমুদ, ধন্যবাদ আপনাকে। তবে ভালো হতো যদি কেউ আমাকে কোনো প্রশ্ন করতো। আমি মানে এমনি ভূমিকা নিয়ে তো এটা নিয়ে কথা বলতে আমি ঠিক বুঝতে পারছি না যে কি বিষয় বলবো আর কি। তো এমনি সাংবাদিকতার নৈতিকতা নিয়ে কথা হলো, সেটা নিয়ে অবশ্য কথা বলতে পারি। তো সেটা যদি মনে হয় যে সেটা শুরু করা যেতে পারে, তাহলে সে ব্যাপারে অল্প কিছু কথা বলতে পারি। জি, আমি একটু ইন্ট্রোডাকশন দিই। আমি যেহেতু আমাদের আসলে অল্প সময়ের মধ্যে শেষ করে দিতে যাচ্ছি, সে কারণে আমি ডিটেলস বলিনি। আমাদের মূলত এখানে যারা যুক্ত আছেন তারা মফস্বল থেকে আছেন, অনেকেই বিভিন্ন জেলা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। মূলত ঢাকা চ্যাট হচ্ছে একটা লার্নিং এবং প্ল্যাটফর্ম, যেখানে একই সাথে বর্তমানে মাল্টিমিডিয়া ডিজিটাল যে জার্নালিজম সেটার প্র্যাকটিসের সুযোগ রয়েছে। আমরা চেষ্টা করি ফ্যাক্ট চেকিংয়ের মাধ্যমে যে নিউজগুলোর নিউজ ভ্যালু আছে সেই নিউজগুলোকে আমরা শেয়ার করি আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে, এবং মাঝে মাঝে আমরা ফ্যাক্ট চেকিং করি, এবং মাঝে মাঝে ছোটো ছোটো রিসার্চ প্রোগ্রাম যেগুলো মিডিয়া রিলেভেন্ট সেগুলো আমরা আয়োজন করি। এবারই প্রথম আমরা ঢাকা চ্যাটের এই প্ল্যাটফর্মে আমরা একটা মাল্টিমিডিয়া সাংবাদিকতার শর্ট কোর্স লঞ্চ করেছি, যেখানে আমাদের 12টি ক্লাস আমাদের মডিউলে ছিল, তার মধ্যে প্রায় 10টি ক্লাস ইতিমধ্যে শেষ হয়েছে। এবং এই ক্লাসগুলোর মাধ্যমে কিন্তু আমাদের যারা যুক্ত আছেন, আমাদের এখানে যারা এখানে কোর্সটি পারচেস করেছেন, তারা কিন্তু এখানে মূলত মাল্টিমিডিয়া সাংবাদিকতায় আগ্রহী হয়ে তারা এখানে কিছু শিখতে এসেছেন। ইতিমধ্যে আমি সহ আমাদের আরও কিছু গেস্ট টিচার আছেন, তারা আলোচনা করেছেন। এবং আমাদের আজকের যে সেশনটা, সেই সেশনটা আমরা মূলত রাখছি যারা সিনিয়র সাংবাদিক এবং যাদের জার্নালিজমে ব্যাপক অভিজ্ঞতা রয়েছে, তাদের কাছ থেকে সাংবাদিকতার যে নৈতিকতা এবং একজন সাংবাদিকের যে দায়িত্ব, কাজ, সেই বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে আসলে তারা শুনতে আগ্রহী। সেজন্য আপনাকে আমন্ত্রণ জানানো হয়েছে জনাব আরশাদ মাহমুদ। এই ছিল আর কি আমাদের বিষয়টা নিয়ে সংক্ষিপ্ত। ধন্যবাদ। আমি খুব খুশি হয়েছি যে এরকম একটা প্ল্যাটফর্মে আমাকে ডেকেছেন আপনারা, সেই জন্য। তখন এই জিনিসগুলো আমরা শেয়ার করতে চাই এই কারণে যে সাংবাদিকতা একটা অত্যন্ত দায়িত্বশীল একটা পেশা। তো এটা আমরা ভুলে যেন না যাই। তখন আমরা যারা সাংবাদিকতা করি বা সাংবাদিকতায় যারা নতুন আসছে, তাদেরকে দুটো জিনিস মনে রাখতে হবে যে সাংবাদিকের কাজটা কি আসলে। তাদের 1 নম্বর কাজ হলো দেশের আপামর জনসাধারণ, অর্থাৎ ভয়েসলেস যারা, দুর্বল যারা, অসহায় যারা, তাদের পক্ষে কথা বলা বা তাদের ইন্টারেস্টকে প্রমোট করা। এখন আমি কিভাবে তাদের ইন্টারেস্ট প্রমোট করব? এখন তাদের সঙ্গে আমার চলাফেরা করতে হবে, তাদের জীবনযাত্রা দেখতে হবে। যেমন আমি অনেক সময় আমি বস্তিতেও গেছি, তারা কিভাবে থাকে না থাকে, এবং যতক্ষণ নিজের এই অভিজ্ঞতাটা না হয় যে তাদের আসলে তারা কি অবস্থা আছে, ততক্ষণ সত্যিকার অর্থে মানে রিপোর্টিংটা ওই রকম স্ট্রং হয় না। তখন এই ভাষা কথা বলে, আচ্ছা অমুকে তো গেছিল, সে 3 বেলা খেতে পায় না ঠিক মতো, এগুলো সব ঢালাও মন্তব্য।
কিন্তু আমি যদি একটা দিন বা কিছুদিন তাদের সঙ্গে সময় কাটাই, তারা কিভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিভাবে চলে, তারা কোথায় থাকে, কি করে ইত্যাদি নিয়ে। যেমন আমি এই প্রসঙ্গে একটা উদাহরণ দেই। আমি 2014 সালে প্রথম আলোতে আমি কনসালটেন্ট হিসেবে জয়েন করেছিলাম। তো তখন আমি ওই আপনারা জানেন যে কাওরান বাজারে প্রথম আলোর যে বড় অফিস, তো আমি রাত 10টা-11টার দিকে ওখান থেকে বের হতাম। হওয়ার পরেই দেখতাম যে রাস্তার ফুটপাতের মধ্যে অসংখ্য নারী, পুরুষ, শিশু সব শুয়ে আছে, কুকুরও পাশে আছে। তো এটা দেখে আমার প্রায় মনে হতো যে আহারে, এরা তো এই দেশেরই না, এদের এই অবস্থা কেন? তো এই যে তখন আমি মানে আমার দুইজন রিপোর্টারকে আমি আমার মিটিং এ একদিন বললাম যে আমরা এটার উপরে একটা রিপোর্ট করি আমরা। কারণ আমাদের তো সাধারণ মানুষের মানে ভাগ্য উন্নয়ন করতে চাই বা তাদেরকে হেল্প করতে চাই, কিভাবে করবো আমরা? তো তখন আমি তাদেরকে বললাম যে ঠিক আছে, তোমরা একটা কাজ করো, এদের থেকে 4 জনকে তোমরা মানে সিলেক্ট করো, এই যারা শুয়ে আছে, 2 জন মহিলা এবং 2 জন পুরুষ সিলেক্ট করে তাদের সঙ্গে তোমরা 1 সপ্তাহ কাটাও। সকালবেলা তারা এই যে এখানে যে ঘুমায় রাত্রে, এই ঘুমের মশার কামড় খাচ্ছে, তারপরে বৃষ্টি হচ্ছে যখন, তখন আবার কাঁথা বালিশ নিয়ে আবার একটা আশ্রয়ের দিকে যাচ্ছে। মানে একটা মানে সত্যি মানে একটা হৃদয় বিতরক দৃশ্য। এগুলো আমি প্রতিদিন দেখতাম, আর আমার খুব মনে হতো যে এগুলো নিয়ে যাই হোক। পরে আমি তাদেরকে আরো বললাম যে তারা, তোমাদের আরেকটা কাজ হবে, তারা কোন জায়গার থেকে আসছে, মানে কোন জেলা থেকে, কোন উপজেলা থেকে, কোন গ্রাম থেকে, তোমরা তাদেরকে ফলো করবা, ফটোগ্রাফার সহ তাদের ওখানে যাবে, যে তাদেরকে ফলো করবে এবং কি পরিপ্রেক্ষিতে, কি সার্কামস্টান্সেসের কারণে তারা ও গ্রাম ছেড়ে, কেউ তো মানে গ্রাম তো নিজের গ্রাম তো কেউ ছাড়তে চায় না, কেন ছাড়লো? নিশ্চয়ই অভাব অভিযোগের কারণে, মানে কাজের সংস্থান ছিল না, খেতে পায় না, এরকম কারণে ঢাকা শহরে চলে আসে। এবং আরো সবাই জানি যে ঢাকা শহরে প্রতিদিন প্রায় 4 থেকে 5 হাজার নতুন লোক যোগ হয়েছে। তার কারণ বাংলাদেশের অন্য কোথাও এরকম কাজের সুযোগ সুবিধা নাই। যে কারণে একটা ইন্টারনাল মাইগ্রেশন হয়, মানে শহরাঞ্চল এই মফস্বল থেকে ঢাকা শহরের দিকে। আর অন্যান্য শহরগুলোতে খুব একটা যায় না, যেমন চট্টগ্রাম বা খুলনা বা রাজশাহী, রংপুর, সবাই ঢাকায় আসতে চায়, ঢাকায় আসলে কাজ করলে অ্যাটলিস্ট কিছু পাওয়া যাবে, মোটামুটি চলতে পারে। কিন্তু এটার জন্য তাদের জি লাইনটা কেটে গেল। জি না কন্টিনিউ করেন, জি ঠিক আছে। আচ্ছা, তো এটার জন্য তাদের যে মানে কি বলে একটা চরম মূল্য দিতে হয়। যে আমি যেটা বললাম, তাদের থাকার জায়গা নেই, ফলে তারা রাস্তার মধ্যে ঘুমায়, রেল স্টেশনে ঘুমায়, তারা টয়লেট কোথায় করবে সেটাও কোনো ঠিক নাই। এবং এটা অত্যন্ত মানে সত্যিকার অর্থে জার্নালিস্ট যদি কেউ হতে চায়, এই জিনিসগুলো তাদেরকে মাথায় রাখতে হবে, যে আমাদের কাজ হলো এই অসহায়, দরিদ্র, ছিন্নমূল মানুষগুলোর কে প্রমোট করা, তাদের অভাব অভিযোগের কথা তুলে ধরা। কোথায় তুলে ধরবো? পত্রিকার মাধ্যমে আমরা তুলে ধরবো এই দেশের যারা ক্ষমতাসীন তাদের কাছে। তার কারণ এই সাধারণ মানুষগুলোর এই ক্ষমতাসীনদের কাছে যাওয়ার কোনো স্কোপ নাই, তারা সেখানে যেতে পারে না, সেক্রেটারিয়েটে ঢুকতে পারে না, মন্ত্রীর সাথে দেখা, সচিবের কেউ তাদের সাথে দেখা করে না। তার কারণ এদেরকে কেউ মানুষই মনে করে না, তারা মনে করে এরা একটা সংখ্যা। এই জন্য দেখবেন যখন কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হয় কিংবা কেউ নৌকা ডুবিতে মারা যায়, বলে কতজন মারা গেছে, এই 30, 40, 50 জন, অ্যাজ ইফ মানে কোন একটা সংখ্যা নিয়ে কথা বলছে। এরা যে মানুষ, এদের যে সংসার আছে, এদের যে পরিবার আছে, এই কথাটা আমরা ভুলে যাই। সেই জন্য যারা সাংবাদিকতায় আসবে, তাদের এই পার্সোনাল জিনিসগুলা খুব বেশি করে হাইলাইট করতে হবে, এমন ভাবে করতে হবে যাতে করে মানুষের বিবেকের নাড়া দেয়। বিবেকের নাড়া দিলে কি হবে? তখন এদের প্রতি মানুষের সহানুভূতি জাগবে। যারা ক্ষমতাসীন আছে তারা এদেরকে মানুষ হিসেবে মনে করবে, সংখ্যা হিসেবে না। আরেকটা কথা বলি, আমরা সাংবাদিকরা সাধারণত তাদের তো অ্যাক্সেস থাকে মন্ত্রীর কাছে যাওয়ার, সেক্রেটারির কাছে যাওয়ার, প্রেস কনফারেন্সে যাওয়ার, এদের তো থাকে না। ফলে তাদের প্রশ্নগুলো হতে হবে এইরকম জনবান্ধব প্রশ্নগুলা, যেমন মানে তাদের কথাই আমাদেরকে হাইলাইট করতে হবে বেশি। এই জিনিসগুলো মনে রাখলে আমার মনে হয় যে সাংবাদিকতায় ভালো করা।
ভালো করা ইন দ্য সেন্স যে তখন মানুষ বুঝতে পারবে, তখন মানুষের মনে হবে যে না, সে আমাদের বন্ধু বা তার উপর আস্থা রাখা যায়, এবং তখন তারা সম্প্রণোদিত হয়ে অনেক কথা তারা বলবে আপনাকে, যদি তাদের বিশ্বাস আপনারা অর্জন করতে পারেন। তো বিশ্বাস অর্জন করাটা কিন্তু খুবই মানে জরুরি একটা ব্যাপার, এবং এটা অনেক সময় আমরা গুরুত্ব দিই না, কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার বিশ্বাস অর্জন না করলে তারা কখনোই তাদের পার্সোনাল ডিটেলস গুলো আপনাদের সঙ্গে শেয়ার করবে না, আর সেটা শেয়ার না করলে আপনার স্টোরি রিচ হবে না, মানে মানে শক্ত হবে না, শক্তিশালী হবে না। এই জিনিসগুলো মনে করে রাখতে হবে। আর একটা কথা বললাম যে নাম্বার 1 দায়িত্ব হলো যে সাধারণ মানুষের যে অভাব অভিযোগ বা তাদের ইন্টারেস্টকে প্রমোট করা। 2 নম্বর কাজ সাংবাদিকের, সেটা হলো ক্ষমতাসীনদের জবাবদিহিতার আওতায়। তার কারণ আমরা দেখেছি শুধু বাংলাদেশ না, পৃথিবীর সর্বত্র একটা এই ব্যাপারটা আমরা লক্ষ্য করেছি যে যারা ক্ষমতায় থাকে তারা ক্ষমতার ওই যে মানে মোহে অন্ধ হয়ে যায়, এবং তারা নানান রকম ভাবে ক্ষমতার অপব্যবহার করে এবং মানে দুর্নীতি করে, নানান কাজ এগুলো করে। তো সাংবাদিকের কাজ হলো সেই জিনিসটাকে হাইলাইট করা, যাতে করে তাদেরকে একটা চেকে রাখা যায়, তাদেরকে রেস্ট্রেন করা যায়, তাদেরকে মানে কি বলে মানে রেস্টুরেন্টের বাংলাটা কি ভুলে যাচ্ছি, যাই হোক তাদেরকে মানে ঠেকানো যে তোমরা এই কাজগুলো করো না, করলে কিন্তু আমরা এটা লিখবো এবং তোমাদের এটা অসুবিধা হবে। আর এই গণতান্ত্রিক দেশে যেটা হয় যে ভোট টোট হয়, তখন ভোটের সময় তাদের আবার মানুষের কাছে, ভোটারদের কাছে যেতে হয়, তখন হয়তো তারা ওই আপনার যে রিপোর্ট করেছিলেন তাদের কীর্তিকলাপ বা দুর্নীতি সম্পর্কে, সেটা তারা হাইলাইট করে যে আপনি তো এই কাজ করেছেন। ফলে তারা একটা ভয়ের মধ্যে থাকে, তারা একটা আশঙ্কায় থাকে। এই জন্য অনেকটা ইচ্ছা না থাকলেও তারা চেষ্টা করবে যে কিভাবে দুর্নীতি কম করা যায়, ক্ষমতার অপব্যবহার না। এই জন্য আর আমাদের সাংবাদিকতায় বাংলাদেশের যে জিনিসটা আমি দেখতে পাচ্ছি এবং অনেক জায়গাতেই দেখি, যে তারা সবসময় ক্ষমতাসীনদের তোয়াজ করে, তাদের তাদের যে দুর্বলতা গুলো সেগুলো তারা লিখতে চায় না দুটো কারণে। মনে করে যে আবার আমাকে এদের ক্ষমতা দিয়ে আমাকে জেল টেল দেবে কিনা, আমার ক্ষতি করবে কিনা। আর 2 নম্বর, তাদেরকে চটায় না যদি আমার তাদের কাছ থেকে কিছু পাওয়া যায়। আমরা তো সবাই গ্রাম থেকে বা মফস্বল থেকে আসছি, যারা আমরা তো সব মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত, আমি নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে আসছি। কেমন, আমাদের তো একটা চাহিদা থাকে যে আমি একটু ভালো থাকবো। ভালো থাকা মানে কি, আমার একটা থাকার জায়গা হবে, আমি একটু বড় হলে আমি একটু গাড়ি চালাইতে পারবো, কিংবা বাচ্চাদের ভালো স্কুলে দিতে পারবো। এই ধরনের আকাঙ্ক্ষা বা থাকাটা খুবই স্বাভাবিক, কিন্তু এটা কখনোই করা যাবে না কিসের বিনিময়, পেশার যাতে মানে পেশাকে পুঁজি করে এই সমস্ত সুযোগ সুবিধাগুলো নেওয়া যায়, তাহলে কিন্তু কোনোভাবেই আপনার ভালো সাংবাদিক হতে। আমি আমার ব্যক্তিগত কথা বলি, আমি তো যেটা বললাম যে আমি খুবই একটা সাধারণ পরিবার থেকে আসছি। তো আমার আব্বা কোন এক সময় ম্যাজিস্ট্রেট ছিলেন তার জীবদ্দশায়, কিন্তু উনি অত্যন্ত সৎ মানুষ ছিলেন দেখে ওনার কোন সম্পত্তি ছিল, যেমন আমাদের একটা বাড়িও ছিল। তো এরকম একটা অবস্থার মধ্যে আমি সাংবাদিকতায় আসি, তখন সেটা 1979 সালের প্রথম দিকে। তো আমার তো কিছুই ছিল না তখন। তো আমি ওই নিউ নেশন বলে একটা ইংরেজি সাপ্তাহিক পত্রিকা বের হতো ইত্তেফাক ভবন থেকে, তো সেখানে আমি প্রথম ঢুকলাম। তখন আমি ছাত্র, মানে আমাদের রেজাল্ট হয়েছে, কিন্তু আমার থাকার জায়গা ছিল না, দিকে আমি হলেই থাকতাম এই ইউনিভার্সিটির ফজলুল হক। তো যাই হোক, পরের দিকে আমি একটা ছোটখাটো একটা এক রুমের একটা সাবলেট ভাড়া করলাম আর কি 300 টাকা দিয়ে। তো সেই সময় একটা স্টোরি আমার কাছে একজনে খবর দিল যে ম্যান পাওয়ার এক্সপোর্টার, লিবিয়ান একজন ম্যান পাওয়ার এক্সপোর্টার অনেক দুর্নীতি করে এবং বিভিন্ন লোকের কাছ থেকে টাকা পয়সা নিয়ে বিদেশে পাঠানোর নাম করে টাকা নেয়। এখন যেটা শোনেন আপনারা সময়, তো এই খবরটা আমার কাছে আসলো। আমাকে একজনে বললো যে সে তখন সেরাটন হোটেল ছিল। তো আমি বললো যে উনি সেরাটন হোটেলের থাকেন। তো আমি সেরাটন হোটেলে গেলাম। তো ওখানে যে রিসেপশনিস্ট ছিল তার সঙ্গে একটু খাতির টাতির করে আমি জিজ্ঞেস করলাম এরকম একটা লোক আছে, বলে হ্যাঁ 1 মাস থেকে এখানে আছে। তো আমি বললাম যে কিছু যদি মনে না করেন তার রুম নাম্বারটা বলা যাবে। তো
তো সে ইতস্তত করছিল, আমি বললাম আমি কোনো মানে ক্ষতি করবো না, আমি জাস্ট খালি দেখবো যে উনি আছেন কিনা, কথা বলতে চাই। তো যাই হোক 11 তলার একটা সুইট নিয়ে থাকে, তো সেখানে তাকে পেলাম না, তার এক বান্ধবীকে পেলাম। তো তাকে আমি বললাম যে আমি এরকম পত্রিকা থেকে আসছি, এরকম তার ব্যাপারে কথা বলার জন্য। তো এই খবরটা মানে অনেক পরে জেনেছে আর কি, যার সম্পর্কে আমি রিপোর্টটা করব। করার পরে আমার কাছে একটা প্রস্তাব পাঠালো সে আমার এক কলিগের মাধ্যমে, যে আমাকে 2 লক্ষ টাকা দেবে তারা, যাতে আমি রিপোর্টটা না করি। তো সেই সময় 2 লক্ষ টাকা, আমি জীবনে 1 লক্ষ টাকাই একসঙ্গে দেখিনি। তো আমি খালি চিন্তা করলাম যে এইটা তো, আমার তো টাকার দরকার, আমার তো প্রচুর, আমি তো অভাবী। আমার আব্বার তখন রিটায়ারমেন্টে গেছেন, এরকম চাকরি নাই, আমাকে এখান থেকে পয়সা পাঠাতে হয়। তো আমার এক কলিগ বললো যে দেখো, আমরা তো সবাই নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে আসছি, একটা সুযোগ আসছে, তুমি টাকাটা নিয়ে নাও, রিপোর্টটা করো। এই কথা বলার পরে আমি তখন গেলাম, আমি মানে বাসায় চলে গেলাম রাতে, এবং সারা রাত আমি ঘুমাতে পারলাম যে এরকম একটা আমি কি করে মানে, আর আমার কাছে যদি এরকম এতগুলো টাকা যদি আমাকে দেখায়, আমি তো লোভ সামলাতে পারবো, আমি তো জীবনে 1 লক্ষ টাকা একসঙ্গে দেখি, হয়তো আমি লোভ সামলাতে পারবো না, আমি হয়তো নিয়ে নিই। তো আমি পরের দিন সকাল মানে 10টা 11টার দিকে অফিসে যে আমি স্টোরিটা লিখতে শুরু করার পরে মানে 2-3 ঘন্টা লাগলো লেখার পরে আমি তারপরে তখন আমাদের এক্সিকিউটিভ এডিটর ছিলেন ওয়াহিদুল হক, উনি এখন জীবিত নাই, মারা গেছেন, খুব ভালো সাংবাদিক, খুবই সৎ। এবং তো আমি বললাম যে ওয়াহিদ ভাই এই স্টোরিটা, এই যে এটা স্টোরি, তো ওয়াহিদ ভাই বললো তো খুবই চমৎকার স্টোরি আছে, এটা ফ্রন্ট পেজে কালকে আমরা বড় হেডলাইন করে দিব। তো পরে সন্ধ্যার পরে আমার যে কলিগ আমাকে বলেছিল যে টাকাটা নিয়ে নাও, সে বললো যে তুমি কি ওটার সিদ্ধান্ত নিলে? আমি বললাম যে দেখো, আমি তো সিদ্ধান্ত নিয়ে অ্যাকচুয়ালি আমি জানি না আমি কি করতে চাচ্ছিলাম, ফলে আমি একটু মানে আশঙ্কার মধ্যে ছিলাম যে আসলে আমি সাংবাদিকতা করতে পারবো কিনা, আর এই লোভের কাছে আমি মানে পরাজয় স্বীকার করবো। আর সেই জন্য আমি ওয়াহিদ ভাইকে স্টোরি দিয়ে দিচ্ছি, এখন আমি আর এটার মালিক। তো বললো যে তুমি কি করলে, এরকম একটা সুযোগ ছেড়ে দিলে? তো আমি বললাম যে দিলাম তো, আমি তো এখন আমি মানে আমার কিছু করার নেই, আমার কাছে আমি নৈতিক ভাবে এটাকে আমি সমর্থন করতে পারছি না। আমি সাংবাদিকতা মাত্র শুরু করেছি, এরকম সাংবাদিকতার প্রথম জীবনে যদি এত বড় অসৎ কাজ করি, তাহলে আমি কি করে, মানে আমার তো আর কোনো ভবিষ্যৎ নেই। তো যেমন পরের দিন এটার ছাপা হলো, ছাপা হওয়ার পরে তখন জেনারেল জিয়াউর রহমান ক্ষমতায়, তখন ডেপুটি প্রাইম মিনিস্টার ছিলেন এস এ বারি এটি বলে এক ভদ্রলোক, দিনাজপুরের। উনি তখন ওই ম্যান পাওয়ার মিনিস্ট্রির মানে মিনিস্টার ছিলেন। তো তার অফিস থেকে আমাকে ফোন করলেন, ফোন করে বললো যে মন্ত্রী সাহেব আপনার সঙ্গে একটু দেখা করতে চান। তো আমি গেলাম, যাওয়ার পরে উনি আমাকে বললেন যে আপনি দেশের জন্য খুব একটা ভালো কাজ করেছেন, আমরা অলরেডি অ্যাকশন নিয়েছি এবং তাকে আমরা দেশ থেকে বের করে দিয়েছি 24 ঘন্টার মধ্যে। তো আপনাদের মতো সাংবাদিক থাকলে এই দেশের উন্নতি হবে। আপনার জন্য আমি দোয়া করি, আপনি অনেক বয়সে ছোট, কিন্তু আপনি এই সততাটা রাখবেন, তাহলে আপনি জীবনে উন্নতি করতে পারবেন। তো উন্নতি মানে কি, মানে মানে নিজের পয়সা করেই বানানো না, মানে সাংবাদিকতার ক্ষেত্রে আমি ভালো করে, এটাই উনি বলবেন। তো আমি যারা নতুন সাংবাদিকতায় আসছে তাদেরকে খালি একটাই কথা বলবো যে রাতারাতি বড় লোক হওয়ার চেষ্টা করবেন, পরিশ্রম করতে হবে এবং সৎ থাকতে হবে। যে কোনো মূল্যে সাংবাদিকতার যে মহান পেশা, এই জিনিসটা মাথায় রাখতে হবে, এখানে কোনো কম্প্রোমাইজের কোনো সুযোগ নেই। আজকে দেখেন, সেই কারণেই আমি আপনাদের দোয়ায়, আমি নিজে অনেক পরিশ্রম করেছি, মানে পড়াশোনা করে বিদেশি পত্র পত্রিকা পড়েছি, তারা কিভাবে রিপোর্ট করে সেগুলো চেষ্টা করেছি রপ্ত করার জন্য। পরে আমি নিউ ইয়র্ক টাইমস এর করেসপন্ডেন্ট হিসেবে চাকরি, স্বাভাবিকভাবে আমার আয় উন্নতি বেড়ে গেল, এবং তারপর থেকে আমাকে আর পিছনে ফিরে থাকছে, সেটা 1985 সালের কথা। এরপরে তো বিভিন্ন পত্র পত্রিকা, আমি যখন আমেরিকাতে গেলাম, আমি ওয়াশিংটন পোস্টের কপি এডিটর ছিলাম, আমি লন্ডন গার্ডিয়ান পত্রিকাতে দীর্ঘদিন মানে রিপোর্টার ছিলাম। তারপরে অন্যান্য সাউথ চায়না মর্নিং পোস্ট, তারপর অনেকগুলো পত্র পত্রিকায় আমার লেখা নিয়মিত ছাপা হতো আর কি। তো দেখেন, আমি কথাটা এই জন্য আপনাদেরকে বলছি, তারা আপনারা নতুন সাংবাদিকতায় আসছেন, যে কোনো মূল্যে সৎ থাকতে হবে। সাংবাদিকতার সঙ্গে কোনোভাবেই বিশ্বাসঘাতকতা করা যাবে না। এই সাংবাদিকতাকে ভাঙ্গিয়ে নিজের আখের গুছানো যাবে না, এটা করলে কিন্তু বিপদ অবশ্যম্ভাবী। এখন বলেন
বলবেন যে আমাদের দেশে তো অনেকে এইগুলা করে, অনেকের সঙ্গে আপনার কোনো মানে ইয়ে নাই, মানে কম্পিটিশন নাই। অনেকে যেটা করছে এবং তাদেরকে কেউ সাংবাদিক বলে না, তাদের বলে ধান্দাবাজি। তারা ধান্দাবাজি করে এই সমস্ত করে। দেখবেন যে এখানে অনেক নাম করা বড় বড় সাংবাদিক, কিন্তু তারা কি যে লেখে আমি তাদের লেখা কোনো কিছু দেখি না, শুনি যে বড় সাংবাদিক, কিন্তু তারা যে জাতির স্বার্থে বা সাধারণ মানুষের স্বার্থে বা মানে অপশাসনের বিরুদ্ধে কি লিখেছে এগুলো আমার জানা, আমি দেখি নাই। কিন্তু তারা বড় সাংবাদিক, তারা ওই ধান্দাবাজি করে, ক্ষমতাসীনদের পিছন পিছন ঘুরে। ওই আওয়ামী লীগের সময়ও দেখেছি, বিএনপির সময় দেখেছি, জেনারেল এরশাদের সময় দেখেছি, তারা এইগুলাই করে ওই আখের বোঝায়। আর বিদেশ মানে কি বলে, প্রধানমন্ত্রীর সঙ্গে বিদেশে যাওয়া, এটা মনে করে তারা একটা বিরাট সাফল্য তাদের জীবনে। আমি মনে করি অত্যন্ত গর্হিত কাজ। আমাকে কতবার তারা বলেছে এটার জন্য, আমি বলেছি আমার পত্রিকা আমাকে আমার চাকরি থাকবে না যদি আমি এইভাবে যাই তাদের সঙ্গে। হ্যাঁ, তো প্রধানমন্ত্রী আমার মানে ট্যাক্স পেয়ারের টাকায় আমি কেন বিদেশে যাব, আর সেখানে আমার কাজটা কি? আমি এগুলোর থেকে যত এই সমস্ত লোভ লালসা থেকে দূরে থাকতে হবে একটাই কারণে, যে আমার মূল যে উদ্দেশ্য, অর্থাৎ আবারও বলি যে সাংবাদিকতায় আসার কারণটা ছিল সাধারণ মানুষের পক্ষে আমি কথা বলবো, তাদের ইন্টারেস্ট প্রমোট করবো, আর ক্ষমতাসীন যারা আছে তাদের দুর্নীতিকে আমি হাইলাইট করব, তাদের সম্পর্কে লিখবো, তারা ক্ষমতার অপব্যবহার করলে সেটা আমি জনগণকে জানাবো। এই দুটোই আমার কাজ। তো আপনাদের কাছে আমি মানে খুব বিনীতভাবে এই অনুরোধটা করব যে দেখেন, পরিশ্রম করলে সাফল্য আসবে, আমি তার প্রমাণ। আমি একসময় একটা সাবনেটে একটা ঘরে থাকতাম, আর এখন আল্লাহ আপনাদের দোয়ায় আমি বেশ ভালো আছি, সচ্ছল, আমি মোটামুটি আমি মানে অবিশ্বাস্য রকমের টাকা কনসালটেন্সি করে পাই, যেটা আমার একদিনের যে ইনকাম সেটা এখানকার মন্ত্রীর বেতনের সমান। তো এখন চিন্তা করে দেখেন এটা কি করে হলো। অর্থাৎ এটা আমার চেহারা দেখে তো আর বিদেশিরা আমাকে চাকরি দেয়। তাকে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি ভালো কাজ জানেন, এবং তারা যখনই বুঝবে যে একে দিয়ে কাজ হবে তখনই তারা আপনাকে সম্মান করবে, বা তখন তারা তার বিনিময়ে আপনাকে পারিশ্রমিক দেবে। এইটা হচ্ছে কথা। আর প্রচুর লেখাপড়া করতে হবে, মানে বেশি করে বই পড়তে হবে। বই পড়ার মূল যে বেনিফিটটা, সেই বেনিফিটটা হলো দুনিয়াদারি সম্পর্কে জানা যাবে, এবং জানলে তখন রিপোর্ট গুলাকে অ্যানালাইসিস করতে সুবিধা হয়, লিখতে সুবিধা হয়, অনেক রকমের ইনফরমেশন সেখানে ইনক্লুড করা যায়। এই বলেই আপাতত আমি থামছি। এখন আপনাদের অন্য কোনো প্রশ্ন থাকলে সেটা করতে পারেন। জি, ধন্যবাদ আশাদ মাহমুদ ভাই। আপনি যথেষ্ট আপনার যে অভিজ্ঞতা আছে সেগুলো শেয়ার করেছেন, প্রায় অনেক কিছুই বলেছেন। আমাদের দেশীয় সাংবাদিকতার যে সমস্যাগুলো রয়েছে, যে সংকটগুলো রয়েছে, সেগুলোও বলেছেন। এখানে জাস্ট আমি আপনার কাছ থেকে সংক্ষেপে জানতে চাইবো একটা প্রশ্ন, তারপরে আমাদের যারা অডিয়েন্স আছেন তারা আপনার কাছে কোনো প্রশ্ন থাকলে সেটি করবেন। আমাদের এই যে বিগত 1 বছর, অর্থাৎ বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দেখেছি যে সাংবাদিকদের জন্য একটা ওপেন স্পেস ছিল, বেশ স্বাধীনতার একটা জায়গা তৈরি হয়েছে বা একটা সম্ভাবনা দেখা দিয়েছিল। কিন্তু আপনিও নিজেও অবজারভেশন করেছেন এবং এ নিয়ে আপনি নিয়মিতই লেখালেখি করেন। তো এই জায়গাটাতে থেকে আসলে এই হীনমন্যতাটা আসলে কেন সৃষ্টি হলো সাংবাদিকদের, যে তারা আসলে প্রশ্ন করতে পারে না ক্ষমতাকে? এই ভয়টা কিংবা এই হীনমন্যতাটা আসলে কেন আমাদেরকে আষ্টে পৃষ্ঠে বারবার জড়িয়ে রাখছে? এই বিষয়টা নিয়ে একটু সংক্ষেপে জানতে চাইবো, তারপরে আমাদের অডিয়েন্স থেকে প্রশ্ন। এটা আমারও একই প্রশ্ন। যে প্রথম কথা হলো যে মানে ইউনূস সাহেব যদিও অনেকে বলছে যে এই সরকার তো যে সাংবাদিকদের জেলে দিচ্ছে, এটা, কিন্তু আমার কথা হলো যে আপনার রিপোর্টিং যদি ফ্যাক্ট বেসড হয়, যেমন আমি প্রতিনিয়ত তারেক সাহেব যেটু বললেন, আমি প্রতিনিয়ত এগুলো নিয়ে লিখছি। আমি যেমন লিখি যে ইউনূস সাহেব অন্যান্য স্বৈর শাসকদের মতোই এক্সিকিউটিভ অর্ডারে উনি ওনার মামলা প্রত্যাহার করে দিচ্ছেন, এটা অন্যায়, এটা স্বৈর শাসক করে, আপনি করতে পারেন না। আপনি স্বজনপ্রীতি করছেন, আপনার নিজের আপন ভাইপোকে আপনি ডেপুটি প্রেস সেক্রেটারি বানাচ্ছেন, আপনি আপনার গ্রামীণ ব্যাংকের স্টাফকে নিয়ে এসে এখানে আপনি মন্ত্রী বানিয়ে দিচ্ছেন। তো এগুলো তো স্বজনপ্রীতি। তো আপনার সঙ্গে তাহলে অন্যান্য যে স্বৈর শেখ হাসিনা, খালেদা জিয়া বা হোসেন মোহাম্মদ এরশাদ যে কাজগুলো করতো, সে কাজ আপনি করে করবেন। তো সাংবাদিকদের তো এই প্রশ্নগুলো করতে হবে। তারা যে ফরেন সার্ভিস একাডেমিতে যে প্রেস ব্রিফিংটা করে, তার যে প্রেস সেক্রেটারি,
আমি কতবার লিখেছি যে আপনারা এই প্রশ্নগুলো তাকে করেন না কেন। তারপরে আপনি যে দ্বিপাক্ষিক সফরের নামে নিজের ব্যক্তিগত সফরকে দ্বিপাক্ষিক সফর হিসেবে চালিয়ে আপনি বিদেশে চলে যান এবং রাষ্ট্রের বা জনগণের ট্যাক্সের কোটি কোটি টাকা আপনি খরচা করেন, একটা জবাবদিহিতা থাকতে হবে। তো অন্যান্য শাসকরা যেটা করতে আপনিও সে কাজ করছেন। তো এগুলো কেন এখন এরা করে না কেন? আমার যেটা ধারণা, সাংবাদিকরা কেন, প্রথম কথা হলো যে তারা মনে করে যে যদি মানে এদের এই সরকারকে একটু তোষামত করে যদি কোনো কিছু পাওয়া যায়, আর 2 নাম্বার কিছু সেলফ সেন্সারশিপ তারা মানে নিজের উপর ইম্পোজ করে যে খামাখা আমি একটু ঝামেলার মধ্যে পড়বো, আবার আমাকে হয়তো জেলে নিয়ে যেতে পারে কিংবা কিছু। আমার কথা হলো যে সমস্ত সাংবাদিক যদি এক হয় এবং এরকম ধরনের প্রশ্ন করতে থাকে তাহলে কয়জনকে জেলে নেবে তা? তো তখন তো একটা সারা শুধু বাংলাদেশে না সারা বিশ্বব্যাপী এটা নিয়ে হইচই শুরু হবে যে এটা স্বৈরাচারের থেকে খারাপ সরকার। তখন তাদেরকেও সংযত করার একটা সুযোগ থাকে। কিন্তু যেমন আমি কিছুদিন আগে বলি, আমি ওই যে তার নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে নিয়ে লিখেছিলাম, তিনি একটা চাঞ্চল্যকর খুন এবং আত্মহত্যা ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার অভিযোগ ছিল। সেই ঘটনার পরে 2001 সালে 2রা অক্টোবর এই ঘটনাটা ঘটার পরে এক নারী সহকর্মীকে তার স্বামী গুলি করে মারে এবং নিজে পরে আত্মহত্যা করে, এবং সেই ঘটনার পরের দিনই খলিল সাহেব দেশ থেকে পালিয়ে যায়। তখন সে তৎকালীন প্রধান উপদেষ্টা লতিফুর রহমানের প্রাইভেট সেক্রেটারি ছিল। তো এখন হয়তো অনেকে বলে যে তিনি তো মানেন নাই ঠিক আছে, কিন্তু তাহলে সে তার সম্পৃক্ততার অভিযোগটা যখন আসলো তখন তো একটা যে কোনো দায়িত্বশীল সরকারের কর্তব্য হলো বা দায়িত্ব হলো এটাকে ইনভেস্টিগেশন করা। আমি বললাম যে আপনারা এটা ইনভেস্টিগেশন করে দেখেন যে ব্যাপারটা কি, এই হত্যা এত বড় একটা ঘটনা চাপা পড়লো কিভাবে। তো সাংবাদিকের তো দায়িত্ব এটা ইয়ে করার, এটাকে এক্সপ্লোর করার বা তাদের ফার্দার ফলো আপ করার। প্রথম আলো এবং জনকণ্ঠ সেই সময় অনেকগুলো ফ্রন্ট পেজ নিউজ ছিল সেটা, তো সে একটা পত্রিকা এটা ফলো আপ করলো না। এবং তারপরে 2 জন সম্পাদক আমাকে ফোন করেছে, তারা আমার অনুজ প্রতিম, আমি তাদের তুমি বলি, আমার বললো আফসাদ ভাই আপনি তো সাংঘাতিক ইয়ে করছেন, তো এটা তাই বললাম যে তোমরা এটা ফলো আপ করো, রিপোর্ট করো। বললেন না আবার কি না কি হয় এটা সেটা। তাই বললাম কেন, তোমাদের কি কোনো হুমকি আসছে তোমাদের উপরে? বললেন না বুঝেন তো দেশের অবস্থা ভালো না। এখন প্রথম কথা হলে এটা কেন যে তারা সাহস পায় না করতে, এই জিনিসটা আমার মাথায় আসে। তো এই জন্য আর সাংবাদিকরা যদি সবাই মিলে তার এডিটরকে চাপ দেয় যে এটা একটা মানে পাবলিক ইন্টারেস্ট সাবজেক্ট, তো আমরা কেন লিখবো না? তা আপনি একজনকে উপদেষ্টা হিসেবে নিয়ে আসবেন, তাকে সরকারি বেতন ভাতা দিবেন, তাদের নানা সুযোগ সুবিধা দিবেন, আর তার বিরুদ্ধে যদি এই ধরনের অভিযোগ থাকে সেটা আমাদের ইনভেস্টিগেট করতে হবে না? আমাদের তো কাজই সেটা, কেন করবে না তারা? তো এই যে আমি যে মানে তখন আমি বুঝলাম যে এটা অনেকটা ওই আমাদের হয়েছে কি, এখন সাংবাদিকতা তো সত্যিকার অর্থে সাংবাদিকতা দেশে নাই এখন ওই মোসাহেবি তেলবাজি এইগুলোতে মানে সবাই খুব বেশি পারদর্শী হয়ে গেছে, মনে করে যে এটা করলে আমার যদি কিছু আখের গুছানো যায়। আর যেমন আলিস আলমগীরকে জেলে নিয়েছে, তারপরে কয়েকদিন আগে মঞ্জুরুল আলম পান্ডাকে। তো এরা কি অপরাধ করছে? তারা যদি একটা বলে থাকে যে না মানে তাদের তো আপনি প্রেস কাউন্সিল আছে, সেখানে আপনি কি তাদের বিরুদ্ধে মামলা করতে পারেন, আপনি তাদের সন্ত্রাস বিরোধী আইনে তাদেরকে আপনি মানে জেলে ঢুকিয়ে রেখেছেন 3 মাস 4 মাস ধরে। এটা তো স্বৈরাচারের থেকে খারাপ ব্যাপার। তো আপনি যারা দেশে চুরি ডাকাতি করতেছে, এই যে বসুন্ধরা গ্রুপ বলেন এটা সেটা, এই তারা নানান রকমের মানে কি বলে অপরাধের সঙ্গে জড়িত, আপনি তাদের কিছু বলেন না, আপনি সাংবাদিককে আপনি জেলে নিয়ে ঢুকা দিচ্ছেন। যারা ব্যাংক থেকে টাকা লুট করেছে, অর্থ পাচার করছে, আপনি তাদেরকে কিছু বলছেন না। তো স্বাভাবিকভাবে সাংবাদিকের কাজ হলো এই জিনিসটাকে হ্যামার করা, প্রতিনিয়ত এটা নিয়ে লেখা যে এটা কেন হচ্ছে, আপনি কেন এই ধরনের দ্বিচারিতা করছেন, আপনি একজনকে ছেড়ে দিচ্ছেন আরেকজনকে জেলে দিচ্ছেন কেন, তার অপরাধটা। তো এইগুলো তো বলতে হবে আমাদেরকে। সাংবাদিকরা যদি না বলে, তাহলে আমরা যদি নিজেকে দাবি করি যে আমরা জাতির বিবেক, তাহলে আমাদের বিবেকটা কোথায়? আমরা যদি অন্যান্য সবার মতো একই গন্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিই, তাহলে আমাদের সঙ্গে অন্য প্রফেশনাল তো কোনো পার্থক্য নেই। তো এই জন্য যারা সাংবাদিকতা সিরিয়াসলি করতে চান, মানে দেশের জন্য কিছু করতে চান, দেশের মানুষের কথা চিন্তা করে যদি কিছু করতে চান,
ক্ষমতাবানদের যদি কি বলে জবাবদিহিতা আনার এটা যদি আপনাদের মূল উদ্দেশ্য হয়ে থাকে, তবে রিলেটেডলি এই ব্যাপারে লিখতে হবে, বলতে হবে, কথা বলতে হবে। এটা হচ্ছে আমার আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বললাম। জি আরশাদ মাহমুদ, আমরা যেটা চিন্তা করতে পারি যে আসলে একজন চিকিৎসক যেমনিভাবে তার যে নৈতিক দায়িত্ববোধের জায়গা সেটিতে তিনি যেমনিভাবে অটল থাকাটা খুবই অপরিহার্য ভালো চিকিৎসা পাওয়ার জন্য, ঠিক তেমনিভাবে মনে হয় সাংবাদিকদেরও জাতির কল্যাণে তেমনিভাবে নৈতিক দায়িত্ববোধের জায়গাটিতে অবিচল এবং অটল থাকা দরকার, এবং স্বাধীনতাবোধটা নিজের ভেতর থেকেই আনাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলেই সেটি বাইরে এসে বা আমরা আমাদের কর্মক্ষেত্রে এসে সেটি প্রয়োগ করতে পারবো। আমি যে সংক্ষিপ্ত প্রশ্ন নিতে চাই আমাদের অডিয়েন্স যারা আছেন, প্লিজ আপনারা হ্যান্ড রেজ করবেন, আমরা অল্প সময়ের মধ্যে প্রশ্নোত্তর পর্বটা শেষ করব। যাদের প্রশ্ন আছে প্লিজ হ্যান্ড রেজ করুন। হ্যাঁ জি, শুনতে পাচ্ছেন সবাই? কারো কোনো প্রশ্ন আছে, কোনো বিষয়ে জানতে চান, সাংবাদিকতার কোনো বিষয় কিংবা সাংবাদিকের দায়িত্ব, কাজ, নৈতিকতা অথবা এই রিলেভেন্ট যে কোনো প্রশ্ন থাকলে আপনারা প্লিজ হ্যান্ড রেজ করুন। জি নাইম আলী প্লিজ। আসসালামু আলাইকুম। স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আসলে আমি আসলে এই সাংবাদিকতা মানে একদম নতুন ভাবে শুরু করতে যাচ্ছি আর কি, যে প্রফেশন হিসাবে আসলে এই মুহূর্তে যদি আমি প্রফেশন হিসেবে সাংবাদিকতাকে নেই তাহলে আমি কতটুকু আগাতে পারবো। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের বর্তমান যে অবস্থা, আসলে সাংবাদিকদের নিরাপত্তাহীনতা, এই যে নিরাপত্তাহীনতা নিয়ে আসলে মানে আমাদের যারা সিনিয়র লেভেলের সাংবাদিকরা আছে তারা কি করতেছে বা কি করা উচিত, এটাই আর কি স্যারের কাছে আমার প্রশ্ন থাকলো আর কি। আমি যে কথাগুলো একটু আগেই বললাম, যে আপনার রিপোর্ট যদি তথ্যবহুল হয়, ফ্যাক্ট বেসড হয়, তো সেখানে তো ভয়ের কোনো কিছু নাই। আপনাকে যে জিনিসটা খালি দেখতে হবে যে এটা আপনি ইচ্ছাকৃতভাবে এটাকে টুইস্ট না করেন। আপনার রিপোর্ট যদি সঠিক হয় এবং সেখানে যদি সঠিক তথ্য থাকে, তো সেখানে তো চ্যালেঞ্জ করার কিছু নাই। তো সম্পাদকেরও তো একটা দায়িত্ব থাকবে যে না, এই রিপোর্টটা তারও তো পত্রিকা চালাইতে হবে, তার তো ভালো ভালো রিপোর্টের দরকার। তো ভালো রিপোর্ট মানেটা কি? ভালো রিপোর্ট হবে যেটা বস্তুনিষ্ঠ হবে, তথ্যবহুল হবে এবং আনবায়াসড হবে। কারো মানে আক্রমণ করার জন্য আপনি করছেন না, আপনি জাস্ট খালি ফ্যাক্ট গুলা তুলে ধরতেছেন। তো সেখানে তো ভয়ের কোনো কিছু আছে বলে আমার মনে হয় না। আর এখন আজকাল, তবে এটাও আমি বলে নেই, এই আজকাল যারা পত্রিকার মালিক অধিকাংশই হলো তাদের অবৈধ মানে অর্জন বা উপার্জনকে মানে রক্ষা করার জন্য এই নিউজ পেপার বা টেলিভিশন চ্যানেল চালু করে এবং সেইভাবেই তারা পার পেয়ে যাচ্ছে। তো এটা খালি বাংলাদেশে না, পৃথিবীর অনেক দেশেই এগুলো হচ্ছে এখন। কিন্তু তারপরে আমি মনে করব যে সাংবাদিকরা যদি সত্যিকার অর্থে মানে একটা স্ট্রং পজিশন থেকে তাদের বক্তব্যগুলো মানে প্রকাশ করে বা প্রচার করে, সেক্ষেত্রে মানে যারা মালিক পক্ষ তারাও তো চিন্তা করবে যে না, আমাদের তো এই মাধ্যমটা মানে আমাদের পত্র পত্রিকা তো চলতে হবে, মানুষকে তো কিনতে হবে। তো মানুষ যদি জানে যে এই পত্রিকাতে মিথ্যা কথা লেখে বা কারো পক্ষে লেখে, তখন মানুষের আর আগ্রহ থাকে। তো সেই জন্য আমি একটা কথা বলি যে গুড জার্নালিজম ইজ গুড বিজনেস। এই প্রসঙ্গে আমি একটা কথা বলি, সারা পৃথিবী ব্যাপী এখন প্রিন্ট জার্নালিজমের অনেক খারাপ অবস্থা। মানে অনেক পত্রিকা, কিছুদিন আগে দেখলেন যে ওয়াশিংটন পোস্টের মতো কাগজও মানে অলমোস্ট বন্ধ হয়ে যাওয়ার মতো উপক্রম হয়েছে। কিন্তু পাশাপাশি দেখেন নিউ ইয়র্ক টাইমস এবং দি ইকোনমিস্ট ইংল্যান্ডের, এই দুটো পত্রিকার সার্কুলেশন বহু করে বাড়ছে, মানে অনলাইন সাবস্ক্রিপশন, এবং তাদের $3 বিলিয়ন মতো লাভ করেছে নিউ ইয়র্ক টাইমস। কেন? তারা রিয়েল জার্নালিজমে ইনভেস্ট করেছে। তারা বলেছে যে আমাদের একমাত্র কাজ হলো ভালো সাংবাদিকতা বা ভালো রিপোর্ট মানুষকে উপহার দেওয়া, এবং তার জন্য তারা মানে মিলিয়নস অফ ডলার খরচা করে, তারা জার্নালিস্টকে অনেক বেতন দেয়, তারা বিভিন্ন জায়গায় লোকজন পাঠায়, সেজন্য খরচ করে।
যার কারণে এই পত্রিকা দুটো সারা পৃথিবী ব্যাপী তাদের সার্কুলেশন বাড়ছে বহু। হ্যাঁ, তো আমি জাস্ট খালি দুটো উদাহরণ দিলাম যে গুড জার্নালিজম ইজ গুড বিজনেস। এখন নিউ ইয়র্ক টাইমস কে তো অন্য চুরি করতে হয় না, বিকজ তাদের পত্রিকা এত এত লাভ করে যে তাদের এগুলো করার দরকারই নেই। ইট হ্যাজ বিকাম অ্যান ইন্ডাস্ট্রি বাই ইটসেলফ। কেমন? তো এই ইকোনমিস্টও তাই। মানে আমি যখন তাদের লেখাটাকা পড়ি, মানে আমি নিজে আশ্চর্য হয়ে যাই যে কি রকমের ডেপথ আমার রিপোর্টিং সবগুলো। তো সেই জন্য যে কোনো রিপোর্ট করার আগে আপনাদেরকে সেই বিষয়ে অনেক লেখাপড়া করতে হবে, তার ব্যাকগ্রাউন্ড জানতে হবে, তারপরে নিজেকে প্রশ্ন করতে হবে যে এই রিপোর্টের মধ্যে আর কি কি জায়গায় আমার শূন্যতা, গ্যাপ আছে কোথায়, এই গ্যাপ গুলো আমি কি করে পূরণ করবো। দরকার হলে বিভিন্ন লোকের কাছ থেকে যারা এইসব ব্যাপারে জানে তাদেরকে ইন্টারভিউ করতে হবে, এবং এইভাবে আপনার রিপোর্টকে আপনার সমৃদ্ধ করবে বা এনরিচ করবে। এটাই হলো আমার বিয়ে। যে ওই যে কি বলে সিকিউরিটির যে সাংবাদিকদের নিরাপত্তা, এটা আমি অ্যাকচুয়ালি অতটা গুরুত্ব দিই না এই কারণে যে রিপোর্ট যদি সলিড হয়, ফ্যাক্ট বেস হয়, তাহলে সবাই তাকে সম্মান। জি ধন্যবাদ। আর কারো কোনো প্রশ্ন আছে? প্লিজ হ্যান্ড রেজ করুন। আর কোনো প্রশ্ন? জি ধন্যবাদ। আশা করি আমাদের অডিয়েন্স যারা আছেন তারা মনোযোগ দিয়ে শুনেছেন। আর কোনো প্রশ্ন নেই এই মুহূর্তে। জনাব আরশাদ মাহমুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই সেশনে যুক্ত হওয়ার জন্য, এবং আমরা আশা করি যে আপনার মাধ্যমে আমাদের তরুণ যারা আছেন, যারা আগামী দিনে নবীন সাংবাদিকতায় আসবেন নবীন হয়ে, তারা অনেক উপকৃত হবেন, এবং আপনার সহচার্যে আপনাকে যেভাবে তারা কাছ থেকে পাবেন, যতটুকু সম্ভব আপনি এই ধরনের উদ্যোগে আমাদের সাথে সময় দেবেন সেই প্রত্যাশা রাখি। অনেক অনেক শুভকামনা আপনার জন্য, আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। আপনাদের সবাইকেও শুভকামনা, এবং সাংবাদিকতা যারা সুস্থ সাংবাদিকতা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা আমরা করতে পারি, আমাদের প্রত্যাশা সেটাই আর কি, এবং তার জন্য আমরা সবকিছু করব। জি অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।